আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় 18 বাংলা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত পাইলট সহ 20 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। আহত 1.5 শতাধিকের বেশি। দুপুর 1:06 F-7 বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরই এতে আগুন ধরে যায়। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। গুরুতর দগ্ধ 70 জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিস্তারিত মনির হোসেন তোপো রিপোর্টে। অন্যান্য দিনের মতো নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে দুপুর 1:06 কুর্মিটোলার বিমান বাহিনীর ঘাঁটি AK খন্দকার থেকে চীনের তৈরি F-7 বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ে উড্ডয়ন করে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। আজ ছিল তার সলো ফ্লাইট ট্রেনিং। উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি। এ সময় ক্যান্টিনে টিফিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। বিধ্বস্তের পরপরই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। বিকট শব্দ ও আগুনের ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। সন্তানদের খোঁজে ছুটে আসেন অভিভাবকরা। এই ঘটনায় অধিকাংশের হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল। কিছু গলিত লাশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী সবাই খুব চেষ্টা করছে, এবং স্কুলের যে স্কাউট দল আছে বা স্বেচ্ছাসেবক দল আছে, আশেপাশে বিভিন্ন সংগঠনের সবাই আগে আসছে। মানে এক্সপ্লেন করা যাচ্ছে না, কারণ আমি আজকে দুপুরে যে লাঞ্চ করতে পারছি সেটাও করতে পারতেছিলাম না, এত কান্না আসতেছিল, কারণ এই দুর্ঘটনা আমার বাচ্চা পড়তে পারতেছে। প্রশিক্ষণ বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। আইএসপিআর জানায় তাকে মৃত অবস্থায় ঢাকা CMH আনা হয়। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল, এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল, এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে। 1:08 মধ্যে আমরা খবর পাই, এবং আমাদের 1:22 মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার পরপরই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে হেলিকপ্টারে নেওয়া হয় ঢাকা CMH। অন্যান্য আহতদের নেওয়া হয় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়িতে আহত অনেককে নেওয়া হয় আশপাশের হাসপাতালে। বিকেল 5টা পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় দগ্ধ 70 জনকে। একই সাথে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। চিকিৎসাধীন অনেক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। উত্তরা আধুনিক হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, লুবানা হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন আহত বেশ কয়েকজন। আহতদের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এদিকে এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জাতীয় পতাকা অর্ধনমিত থাকার পাশাপাশি হতাহতদের জন্য দেশের সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া এবং প্রার্থনা করা হবে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় তিনি বলেন, এই ঘটনায় জাতি হতভম্ব। হাসপাতালের রোগীদের নির্বিঘ্ন চিকিৎসার স্বার্থে অযথা কাউকে ভিড় না করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতি হতভম্ব বা ক্রুদ্ধ। মা বাবা এখনো খোঁজ দিচ্ছে আমার সন্তান কোথায়। এরা আমাদের সবারই সন্তান। হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্ত তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে, সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না, কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। কাজে দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের পর মুহূর্তে পাল্টে যায় রাজধানীর হাসপাতালগুলোর চিত্র। শিক্ষার্থী সহ প্রায় ১৫০ শতাধিক মানুষকে দগ্ধ অবস্থায় নেওয়া হয় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা সিএমএইচ, কুর্মিটোলা সহ বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শিশুর সংখ্যা ১০০-র বেশি। এখনো অনেকেই খুঁজে পাননি প্রিয় সন্তানকে। দগ্ধদের বাঁচাতে প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সহকর্মী আশরাফুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। দুপুর ১:০৬ সময় ছিল স্কুল ছুটির, কিন্তু কে বা জানত এটি জীবনের শেষ ছুটি। কারো ক্লাসও শেষ হয়েছে, কেউ টিফিন করছে, কেউ হয়তো গল্প আড্ডায় ব্যস্ত। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কেড়ে নিল বহু প্রাণ। এই ঘটনায় আহত প্রায় সবাই স্কুল শিক্ষার্থী, যাদের বেশিরভাগই ছোট্ট শিশু। বিমান বিধ্বস্তে বুঝে ওঠার আগেই পুড়ে গেছে বহুজন। ভয়টা বেড়েছে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের শ্বাসনালী পড়ে যাওয়ায়। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস থেকে শুরু করে অসংখ্য স্বেচ্ছাসেবী দগ্ধদের নিয়ে দ্রুত ছোটেন হাসপাতালে, যাদের অনেককেই শুরুতে নেওয়া হয় উত্তরা বাংলাদেশ মেডিকেল, জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে। তবে সবচেয়ে বেশি দগ্ধ ও গুরুতর অবস্থায় অন্তত ৭০ জন চিকিৎসাধীন রয়েছে বার্ন ইনস্টিটিউটে, যাদের বেশিরভাগের শরীরে ৮০ থেকে ৯০ ভাগ পুড়ে গেছে। প্রত্যেকেই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। যারা পুড়েছেন তাদের মধ্যে শিশুর সংখ্যা ১০০-র বেশি এবং অন্যান্যদের সংখ্যা ১৫ জনের কাছাকাছি হবে, এটা এক্সাক্ট না। এবং এই ১০০ জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতিমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন, সে সংখ্যাটা খুবই কম। অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছেন। এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন ইনজুরিটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলবে। এছাড়া উত্তরা আধুনিক বা বাংলাদেশ মেডিকেলে অন্তত ৬০ জন, সিএমএইচে ১৪ জন, লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন এবং উত্তরের ক্রেসেন্ট হাসপাতালে ১ জন চিকিৎসাধীন নিচ্ছে বলে খবর মিলেছে। এসব হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের শরীরের ৩০ থেকে ৫০% পড়ে গেছে। আশঙ্কাজনক রোগীদের পাঠানো হচ্ছে বার্ন ইনস্টিটিউটে। দগ্ধ রোগীদের জন্য রক্তের বেশি প্রয়োজন হয়, তাই রক্ত দিতে হাসপাতালগুলোতে ভিড় করছেন অনেকেই। তবে নেগেটিভ গ্রুপের রক্তের খোঁজ করছেন বার্ন ইনস্টিটিউটের আহতদের স্বজনরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিধ্বস্তের সময় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখন ক্লাস চলছিল। বিকট শব্দ শোনার পরপরই দিশেহারা হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী সহ সবাই। মুহূর্তেই সব স্বপ্ন যেন পুড়ে কয়লা হয়ে যায় ক্লাসে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে উত্তরার আকাশ। এখন পর্যন্ত ২০ জনের লাশ শনাক্ত করা গেলেও প্রতিনিয়তই বাড়ছে লাশের মিছিল। মাজহারুল হক মুহাজির জানাচ্ছেন বিস্তারিত। আমাদেরকে সিএমএস থেকে নিয়ে যা, আমার বাচ্চাকে মরে গেছে।
বৈশাখী টেলিভিশনের রিপোর্টার লিওন মীর। প্রিয় ভাগ্নিকে হারিয়ে অসহায় নির্বিকার, কাঁদাচ্ছেন তার সহকর্মীদেরও। এই তো একটু আগেও ছিল পড়াশোনার ব্যস্ততা, শিক্ষার্থীদের কোলাহল, দুরন্তপনা। হঠাৎ বিকট শব্দ, সাথে সাথে চারপাশে শুধু ধোঁয়া, আগুন আর কান্না। দুর্ঘটনার সময় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল। কেউ জানতো না এই দুপুরটা হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে ভয়ের গল্প। আকাশ থেকে যেন নেমে এলো মৃত্যুদূত। মুহূর্তেই শেষ কত পরিবারের স্বপ্ন। প্লেনটা একটা ক্লাসরুমের ভিতরে ঢুকে গেছে, পুরো ক্লাসরুমের ভিতরে। আর ক্লাসরুম থেকে বাচ্চাগুলো যে বেরোইতেছে সবগুলা বাচ্চা জ্বলন্ত। আমরা অনেকগুলো বাচ্চাকে গিয়ে ধরছিও, বাট বাচ্চাগুলা কয়েকটা বাচ্চা, মেয়ে আছে, ছেলে আছে, সবাই বলতেছে ভাইয়া আমাকে ধরো, ভাইয়া আমাকে ধরো। মা হারালো মেয়ে, বাবা খুঁজে ফিরছে সন্তানের মুখ। কেউ পায়নি ফেরার সময়, কেউ পায়নি বিদায় বলার সুযোগও। কে ভেবেছিল বুকের ধন এভাবে চির বিদায় নিবে? সন্তান হারা বাবা মায়ের প্রশ্ন, কলিজার টুকরা বুকের ধন কোথায় রাখলে নিরাপদে রাখা যাবে? আমার বাচ্চা এখানেই পড়ে, ও ক্লাস 7-এ। ঢাকার মতো একটা জনবহুল এত এলাকায় এরকম একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণ এটা হওয়া কোনোভাবেই কাম্য নয়। এই আকাশ তো ছিল স্বপ্নের, এই স্কুল থেকেই তো স্বপ্ন শিক্ষার্থীদের আকাশ ছোঁয়ার। শুরুর আগেই কেন লেখা হয়ে গেল জীবনের শেষ? মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিকেলে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মা, বাবা ও বোনকে বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকায় আনা হয়েছে। রাজশাহীর উপশহর 3 নম্বর সেক্টরের একটি ভবনে ভাড়া বাসায় থাকতেন নিহত পাইলটের পরিবার। বাসার মালিক আতিকুল ইসলাম জানান, তৌকির প্রথমবারের মতো একা প্রশিক্ষণ যুদ্ধ বিমান চালাবেন। এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। পরে দুপুরে বিমান বিধ্বস্তের খবরে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, আমরা জানি যে দুপুরে মাইলস্টোন স্কুলে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় দেশবাসী শোকে স্তব্ধ। এই মুহূর্তে আপনি সেখানে আছেন এবং সেখানকার উদ্ধার অভিযানের সর্বশেষ খবর আপনার কাছে কি আছে আমাদেরকে একটু জানাবেন। নাজিয়াত, আপনাকে ধন্যবাদ। আপনি শোকের কথা বলেছেন, শোকের রেশ কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। এখানে আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে 171 জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ভিতরে 20 থেকে 22 জনের অবস্থা আশঙ্কাজনক বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়াও একজন পাইলট নিহত হয়েছেন। মৃত্যুর সংখ্যা বেড়ে 19 থেকে 20-এ দাঁড়িয়েছে। যে পাইলটের শোকের কথা, তার পরিবারে, যেমন তিনি রাজশাহীতে থাকেন, তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাটে যেরকম শোক চলছে, আজকের দিনটি হতে পারত তাদের জন্য আনন্দের, কারণ জীবনে তিনি প্রথম আজকে আকাশে একা বিমান উড়াবেন। সে তার পরিবারে যেরকম শোক চলছে, একই সাথে এই যে 171 জন আহত এবং 20 জন নিহত, তাদের পরিবারও কিন্তু শোক চলছে। আর এখানকার অবস্থা যদি আপনি আমার কাছে জানতে চান, তাহলে আপনাকে আমি যেটি জানাই সেটি হচ্ছে যে এখানে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেছেন। তারা এখান থেকে বলেছেন যে এখানে আর কোনো লাশ বা ধ্বংসাবশেষ থাকার সম্ভাবনা নেই। একই সাথে বিমান বাহিনীও যে যুদ্ধ বিমান প্রশিক্ষণ যুদ্ধ বিধ্বস্ত হয়েছিল যে বিমানটি, সেটি ধ্বংসাবশেষ এখন থেকে 1 ঘন্টা আগে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখানেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এই কথাটি বলার সুযোগ নেই। কারণ হচ্ছে এখানে এখনও বিমান বাহিনীর যে গোয়েন্দা ইউনিট সহ অন্যান্য যারা আছেন তারা কাজ করছেন। একই সাথে এখানে সিআইটির ক্রাইম সিট কাজ করছেন, অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছেন। তারা এখানে আলামত সংগ্রহ করছেন, তারা বোঝার চেষ্টা করছেন এখানে কেন এই দুর্ঘটনা হয়েছিল, কিভাবে হয়েছিল। এই সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামীকাল। কিন্তু যে সমস্ত বাহিনী তাদের বাহিনীগত জায়গা থেকে তারা তাদের উদ্ধার অভিযান সমাপ্ত করেছেন, তারা কাজ করেছেন, কারণ এখানে এখন আর কোনো আগুন জ্বলছে না এবং তারা এটিও জানিয়েছেন যে এখানে আর কোনো লাশ বা মৃতদেহ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এখান থেকে কোনো অভিভাবকরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে
বিচ্ছিন্নভাবে মানে খণ্ড বিখণ্ড লাশ পাওয়া যাচ্ছে। আমরা এই ব্যাপারে উত্তরা বিভাগের ডিসির কিছুক্ষণ আগে আমরা তার বক্তব্য জানতে চেয়েছিলাম। তিনি বলছেন এরকম কোনো তথ্য তাদের কাছে নেই, যাদেরকে পাওয়া গেছে তারা সবাই অক্ষত অবস্থায় রয়েছেন। তো এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা নাজিয়াত। এখন যখন এরপরে আরও বিস্তারিত যখন জানাবে তখন আপনাদের জানাবো। আর নাজিয়াত, আমাদের সহকর্মী SM আশরাফ তিনি আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে, সেখানে তিনি আছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেখান থেকে SM আশরাফ জানাতে পারবেন যে যারা সেখানে মুমূর্ষু অবস্থায় ভর্তি হয়েছেন তাদের কি অবস্থা। নাজিয়াত। মিজান শাহজাহান, আমি আপনার বক্তব্য শুনছিলাম এবং আমি আসলে কিছুটা বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম। আপনি যে অবস্থা আমাকে বলছিলেন, আমি বলতে পারি যে আমারও স্নায়ুর পরীক্ষা আপনি নিয়েছেন। ঠিক এই ধরনের খবর শোনার জন্য কোনো গণমাধ্যম কর্মীও প্রস্তুত থাকে না, যেমনটা আপনি বলছিলেন। এবং এখানকার অবস্থা যে খুব বেশি তা ভালো তা বলবো না। এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে 9:50-এর দিকে মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল 2 জনের মৃত্যুর খবর দেওয়া হচ্ছিল। তার মধ্যে একজন মাহারিন শিক্ষক, আরেকজন আছেন শিক্ষার্থী। অর্থাৎ এখনও মৃত্যুর মিছিলটা থামেনি। যদিও আইএসপিআর থেকে সবশেষ যে তথ্য আমাদেরকে বলা হয়েছিল 20 জন, হয়তো সেই সংখ্যাটা আরও বেড়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে যেমনটা বলা হয়েছিল যে প্রায় 200-র মতো আহত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং এই সংখ্যাটা যেমনটা এখানে বার্ন ইনস্টিটিউটের সবশেষ যে আমাদেরকে ব্রিফিং করা হচ্ছিল, তিনি বলছিলেন যে 88 জন, আবার আইএসপিআর থেকে বলা হচ্ছে 178 জন। এবং তিনি স্বীকার করে নিয়েছেন যে সমন্বয়হীনতা কিছুটা রয়েছে, তাই এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এখানে আমি যে সবশেষ অবস্থা দেখছি, আমি সেই দুপুর 1টা থেকে অবস্থান করছি। এখানে সন্ধ্যার পর থেকে এখানে অ্যাম্বুলেন্স আসার পরিমাণটা কমেছে। কারণ আপনি জানেন হয়তোবা এখন আর সেই আহতের সংখ্যা এখানে আসার কোনো অবস্থা নেই। এখন যাদেরকে আনা হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা চলছে এবং সর্বাত্মক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা চলছে। বিভিন্ন উপদেষ্টা এখানে এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এসেছেন, বিভিন্ন খোঁজ খবর নিচ্ছেন এবং স্বেচ্ছাসেবীরাও এখানে উপস্থিত হয়েছেন, যারা যেভাবে পারছেন রক্ত দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছেন। এই ছিল বার্ন ইনস্টিটিউটের সামনে আমার কাছে থেকে পাওয়া সবশেষ তথ্য। এবং পরবর্তীতে যদি আমি অন্য কোনো তথ্য পেয়ে থাকি আমরা জানাবো আপনাকে। ধন্যবাদ নাজিয়া। আশরাফ, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকবেন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছে তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, যারা নির্বাচন চায় না তারাই পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি চালু হলে রাষ্ট্র ও রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি হবে। উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও পেশাজীবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে নিজেদের শোক, ক্ষোভ আর হতাশার কথা প্রকাশ করেন স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নের শিকার পরিবারের সদস্যরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের কাছে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউ গভর্নমেন্ট আসার পর আমি একটু আশাবাদী হয়েছিলাম, খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে এবার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু স্টিল এখনো হয় নাই। এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য। আমার সন্তানকে ফোন দেওয়ার পর আমি আনতে পারি নাই। ও লাস্ট কথা ছিল যে আম্মু আমার আইডি কার্ডটা দেখে তুমি আমাকে শনাক্ত করে নিয়ে যাইও। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের 1 বছর পরও এখনো চূড়ান্ত হয়নি শহীদের তালিকা। অভিযোগ করেন, শহীদের তালিকা নয়, অভ্যুত্থানকে কুক্ষিগত করতে একটি শ্রেণী তৎপর। গণ অভ্যুত্থানের কৃতিত্বকে কুক্ষিগত করার জন্য আমরা অনেককেই দেখি খুব তৎপর। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, এতে করে রাজনীতিতে চরম পন্থা তৈরি হবে। পরিস্থিতির সুযোগে যারা অপকৌশলের চেষ্টা করছে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। সংক্ষেপণাত্মক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে
কোনোভাবেই আমরা মনে করি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বিভক্ত না হয়ে জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত ও পাকিস্তান সরকার। সন্ধ্যায় এক শোক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের জন্য শোক জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ভারত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করছে উল্লেখ করে তিনি সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য তার সরকার প্রস্তুত বলেও জানান। এদিকে রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক পোস্টে লেখেন, বিমান বাহিনী জেট বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় তার সরকার গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এছাড়াও মাইলস্টোনের ঘটনায় শোক জানিয়েছেন বিশ্বনেতারা। জুলাই যোদ্ধাদের ফ্ল্যাট কিংবা সরকারি চাকরিতে কোটা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তবে তাদের পুনর্বাসন করা হবে। শহীদ পরিবারকে 30 লাখ ও আহতদের 5 লাখ এবং মাসে 20,000 টাকা ভাতা দেওয়া হবে। ভাতা সমান হলেও মুক্তিযোদ্ধাদের মর্যাদা জুলাই যোদ্ধাদের উপরে থাকবে বলে মনে করছেন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জবল। আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তির আন্দোলনে নামেন সর্বস্তরের মানুষ। গত বছর 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়, তবে তার জন্য আত্মত্যাগ করতে হয় অনেককে। সরকারি হিসেবে ওই আন্দোলনে শহীদ হন 844 জন। তাদের পরিবারকে 30 লাখ টাকা অনুদান ও মাসে 20,000 টাকা ভাতা দেয়া হবে। আহত হন 13,812 জন। তাদেরকে ক, খ ও গ শ্রেণীতে ভাগ করে 1 থেকে 5 লাখ টাকা অনুদান এবং মাসে 10 থেকে 20,000 টাকা ভাতা দেয়া হবে। নতুন বাংলাদেশের কারিগর হিসেবে তাদের এই স্বীকৃতি দেয়া হচ্ছে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তবে তাদেরকে ফ্ল্যাট ও সরকারি চাকরিতে কোটা দেওয়ার যে গুঞ্জন চলছে, এখনো সেই সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান। বীর মুক্তিযোদ্ধারা এখন মাসে 20,000 টাকা ভাতা পাচ্ছেন। জুলাই যোদ্ধারাও পাবেন একই পরিমাণ। 2 যোদ্ধাকেই একই কাতারে ফেলা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, যিনি নিজেও রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটা এখানে না আসাই উচিত। মুক্তিযোদ্ধারা মহান। মুক্তিযোদ্ধারা তো ভাতাই পায় নাই 30 বছর ধরে, তাদের তালিকাই হয় নাই, খবরেই নাই। 2005 সালে শহীদের তালিকা হয়েছে, এগুলো সব রেকর্ডের। তাহলে এত বছর ধরে হইল না কেন? আমি মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা এখানে আনতে চাচ্ছি না, এটা জুলাই যোদ্ধাদের ব্যাপার, আমরা এই প্রসঙ্গেই থাকি। তিনি জানান, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় এ পর্যন্ত 350 কোটি টাকা খরচ করেছে সরকার। উন্নত চিকিৎসায় আরও ব্যয় করা হবে। তাদের যদি সোনার বাটিও দেওয়া হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই অভ্যুত্থানে বিগত রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে মুলতবি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। তবে অধিবেশনের প্রথমার্ধে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ের সংগ্রামের কথা মাথায় রেখে সব রাজনৈতিক দলকে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানায় কমিশন। আগামী 10 দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে আশা করছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্বের সংলাপের 16তম দিনে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা বিষয়ে আলোচনা হয়। অধিবেশনের প্রথমার্ধে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আগামী 10 দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণার আশাবাদ ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধ 53 বছরের সংগ্রাম এবং গত বছরের যে অভাবনীয় অভূতপূর্ব গণঅভ্যুত্থান এবং রক্তপাত এবং প্রাণনাশ, সেগুলো আপনারা মনে রাখুন, আমরা মনে রাখি। কমিশন মনে করে যে এগুলো গুরুত্বপূর্ণ, সেই কারণে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইব না। আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা
এক জায়গায় উপনীত হবে, একটি জাতীয় সনদ তৈরি করবে। পরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে দলগুলোর সাথে আলোচনা হয় কমিশনের। এতে মুক্তিযুদ্ধের 4 নীতি সংস্কারের বিষয়ে কমিশন প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে রাজনৈতিক দলগুলো। তারা যেভাবে হাজির করেছেন সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি উল্লেখিত হবে। সংবিধানে যেটা উল্লেখ করা হয়েছে মনে হয়েছে তাকে প্রতিস্থাপনের প্রস্তাবনা আকারেই তারা আজকের যে প্রস্তাব সেই প্রস্তাব তারা হাজির করেছেন। এই 4 মূলনীতি বাতিল করে নতুন করে কতগুলো বিষয় আনার প্রস্তাব পরিষ্কার করে বলি বাতিল করে দিয়েছি। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আজকে আহ্বান জানিয়েছি যাতে যথাশীঘ্র সম্ভব ওনারা একটা খসড়া উপস্থাপন করেন। দুপুরে উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। রাজনৈতিক দলগুলো এই ঘটনায় অধিবেশনে শোক প্রকাশ করে। সকল শ্রেণী পেশার মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদী জুলাই হত্যাকাণ্ডের বিচার দেখতে চান শহীদ পরিবারের সদস্যরা। নিশ্চয়তা চেয়েছেন কোনো অবস্থায় যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতি সংগ্রহশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব দাবি জানান তারা। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার বলেন, জুলাইয়ে শিশুসহ নিরস্ত্র মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার করবে সরকার। আদ্দিন সজীবের আরেকটি রিপোর্ট। ভেজা চোখেও ঝাপসা হয় না প্রিয় সন্তানের মুখখানি, কারণ তারা দেশের জন্য শহীদ হয়েছেন। সেই বিশ্বাসী শহীদ পরিবারের অন্তরকে শান্ত করছে কিছুটা। চান শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ। তারা সকলে যেন ন্যায় বিচার পায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই প্রত্যাশা রাখি, এই সরকারের মেয়াদ থাকাকালীন অবস্থায় যেন আমরা এই শহীদদের বিচার দেখতে পাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই শহীদদের রক্তের উপরে এবং আহত যোদ্ধাদের রক্তের উপরের মধ্য দিয়ে। জুলাইকে যুগ যুগ ধারণ করতে এই স্মৃতি সংগ্রহশালা শহীদদের ছোট ছোট স্মৃতি নিয়ে গড়া জাদুঘরে রূপ দিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে এটিকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা। এটি হবে সর্বজনতার সম্পদ। ঢাকা বিশ্ববিদ্যালয় তার দেখভাল করবেন আমাদের সীমিত সামর্থ্যে, কিন্তু এটি জাতির সম্পদ। শহীদ আবু সাইদের প্রসারিত 2 হাত, মুগ্ধের পানি কিংবা ওয়াসিম আর ইয়ামিনের দুঃসাহসিক স্মৃতিতে আপ্লুত শিক্ষা উপদেষ্টাও জুলাই শহীদদের সূর্য সন্তান আখ্যা দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হবেই। 173 জন শিশুকে হত্যা করা হয়েছে, 19 জন নারীকে হত্যা করা হয়েছে, 1000-এর বেশি তরুণ এবং অন্যদেরকে এখানে হত্যা করা হয়েছে, নিহত হয়েছেন তারা। এই তরুণদের যে প্রত্যয়, এই তরুণদের যে অঙ্গীকার যেটা ছিল, সেই অঙ্গীকারকে আমরা জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শত রকমের সেখানে ষড়যন্ত্র থাকতে পারে, শত রকমের বাধা থাকতে পারে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যতটুকু সংস্কার করা সম্ভব আলোচনার মাধ্যমে সেটা আমরা করব। আমরা বিচার সেটা নিশ্চিত করব। 71 আর 24কে পাশাপাশি দাঁড় করিয়ে বিভক্তির সুযোগ নেই বলেও জানিয়ে দেন আলোচকরা। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা। চলমান সংস্কার, নির্বাচন, নারী ক্ষমতায়ন ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে জামায়াতের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স স্ট্রেসি অ্যান্ড জ্যাকসবন। রাজধানী মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, যুক্তরাষ্ট্রের সাথে জামায়াতের সম্পর্ক আরও উন্নত হবে। এছাড়া সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে বলেও জানান দলটির নায়েবে আমির। আজকে সেই ধারাবাহিকতায় আমেরিকান অ্যাম্বাসেডর এখানে আসছিল। উনি বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন, বিশেষ করে যে রিফর্মস হচ্ছে সেই রিফর্মসটা কীভাবে হচ্ছে, কীভাবে কনসেনসাসে পৌঁছা যাবে, নির্বাচনের প্রস্তুতি কেমন এবং সিকিউরিটির কোনো থ্রেট আছে কিনা। আমেরিকা বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ওরা আগে থেকেও তারা কাজ করেছে এবং আগামীতে আরো বেশি ক্লোজলি তারা কাজ করবে। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটির ফল 2025 সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবু সালে মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানে বিইউবিটির প্রতিশ্রুতিশীল ভূমিকা তুলে ধরে শিক্ষার্থীদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও অধ্যাবসায়ের মূল্যবোধে উদ্বুদ্ধ করেন। এই সময় বিইউবিটির উপাচার্য অধ্যাপক ডক্টর এ.বি.এম. শওকত আলী, রেজিস্ট্রার ডক্টর হারুনুর রশিদ, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন তাদের সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশ নেওয়ার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। খেলার খবর। প্রায় 14 মাস পর ক্রিকেট ফিরল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেই ফেরার ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে ধরাশয়ী করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বাগতিক দেশের উইকেটের সমালোচনা করলেন পাকিস্তানের কোচ মাইক হেসন, কিন্তু তা মানতে নারাজ ম্যাচ সেরা পারভেজ হোসেন ইমন। পরাগ আরমানের রিপোর্ট। আবারও শোনা যাচ্ছে বাঘের গর্জন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জেতা যে কাকতালীয় কিছু নয়, সেই প্রমাণ দিল টাইগাররা মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপটের সঙ্গে পাকিস্তানকে 27 বল হাতে রেখে 7 উইকেটে হারিয়ে। মিরপুরের উইকেটকে বলা হয় বধ্যভূমি। সেই বধ্যভূমিতে আগে ব্যাটিং করে 110 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। তাতে তাদের প্রধান কোচ মাইক হেসন সমালোচনা করেছেন উইকেটের। আমার মনে হয় না এমন উইকেট সাহায্য করবে কাউকে। সবাই এশিয়া কাপ বা টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে যাচ্ছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তবে ব্যাট হাতে আমরা যেসব বাজে সিদ্ধান্ত নিয়েছি সেসব ব্যাপারে অজুহাত দিতে চাইছি না। এটা কোনোভাবেই আন্তর্জাতিক মানের উইকেট নয়। অবশ্য 111 রানের টার্গেটে নেমে মাত্র 7 রানে 2 উইকেট পড়ে যাওয়ায় লো স্কোরিং ম্যাচই প্রত্যাশা করেছিলেন সবাই। কিন্তু তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয় ও পারভেজ ইমন 62 বলে 73 রান যোগ করে সেই বধ্যভূমিতে ফোটালেন রানের ফুল। হেসনের উল্টো সুর ইমনের গলায়। এমন কিছু তো ফিল হয়নি, কারণ হচ্ছিল আপনি যদি দেখেন আমরা 110 রান করছি, 16 বার করছি না, 16 বারে করছি। সো আমরা যদি 20 ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম। সো আমার থেকে মনে হয়নি যে এটা ওইরকম। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। আগামী মঙ্গলবার এই মিরপুরেই দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দুদল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।